আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশে লিসনিং একটা গুরুত্বপূর্ণ পার্ট। লিসনিং এ দক্ষ হওয়াটাও আসলে অনেক জরুরি। যারা ইংলিশে লিসনিং এ দক্ষ হতে চান তাদের জন্য আজকে আমি 5টি প্রয়োজনীয় সহজ এবং কার্যকর টিপস শেয়ার করব। চলুন একটা একটা দেখে নিই। ইংলিশ লিসনিং এ দক্ষ হওয়ার জন্য যে 5টি টিপস আজকে আমরা শেয়ার করব তার মধ্যে প্রথম টিপটা হচ্ছে কোন সাবজেক্ট বা পার্সন এর সাথে কোন অক্সিলারি ভার্ব বসে তা জানা। অর্থাৎ ইংলিশে যে সেন্টেন্স আমরা পাবো সেই সেন্টেন্সে যে সাবজেক্ট থাকে বা পার্সন থাকে তার সাথে অক্সিলারি ভার্ব বসে, সেই অক্সিলারি ভার্ব কোন পার্সনের সাথে কোনটা বসে সেটা আমাদেরকে আগে থেকেই জেনে নিতে হবে এবং শিখে নিতে হবে। তাহলে আমাদের লিসনিংটা অনেক সহজ হবে। এখন আমরা জেনে নিই পার্সনগুলো কি কি হতে পারে। বেসিকলি 10 ধরনের আমরা পার্সন পাবো সাবজেক্ট হিসেবে। এর মধ্যে এখানে আমি 8টা প্রোনাউন লিখেছি আর 2টো আলাদা শব্দ লিখেছি, একটু পরে আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। প্রোনাউন গুলো হচ্ছে আই, উই, ইউ, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, এটা একজনকে বোঝায়, এটা একের অধিক জনকে বোঝায়। দুটো ক্ষেত্রেই বানান এবং উচ্চারণ একই। হি, শি, ইট, দে এগুলো হচ্ছে প্রোনাউন হিসেবে আমরা সাবজেক্ট বা পার্সন হিসেবে পেতে পারি। তারপর লিখেছি ওয়ান নেম, একটি নাম। যে ওয়ার্ড দিয়ে একটি মাত্র নাম বোঝাবে তখন তাকে আমরা সিঙ্গুলার নাম্বার বা সিঙ্গুলার নাউন বলি। এই সিঙ্গুলার নাউন বোঝানোর জন্য এখানে আমি ওয়ান নেম লিখেছি। এখানে লিখেছে ওয়ান প্লাস নেমস, অর্থাৎ প্লুরাল নাম্বার বা প্লুরাল নাউন্স। কোনো ওয়ার্ড দিয়ে যদি একের বেশি সংখ্যক কোনো ব্যক্তি, বস্তু, ধর্ম, বর্ণ ইত্যাদিকে বোঝায়, অর্থাৎ একের বেশি সংখ্যক কোনো নামকে বোঝায় বা নাউনকে বোঝায়, তখন তাকে আমরা প্লুরাল নাউন বা প্লুরাল নাম্বার বলি। বেসিক্যালি আমরা এই 10 ধরনের পার্সনকে সাবজেক্ট হিসেবে পাবো। তাহলে আমরা খুব সহজে বুঝে নিলাম সেন্টেন্সের মধ্যে পার্সন কি কি হতে পারে, এটা আমাদের জেনে রাখতে হবে। আমরা এখন জেনে নিব অক্সিলারি ভার্বস কি কি হতে পারে। অক্সিলারি ভার্ব এখানে আমি 2 ক্যাটাগরি করেছি। এই যে ডু থেকে ওয়ার পর্যন্ত অক্সিলারি ভার্ব লিখেছি, এই অক্সিলারি ভার্ব গুলো কোনটা কোন পার্সনের সাথে বসে সেটা আমাদের জানার চেষ্টা করতে হবে। এই সংক্রান্ত একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। পার্সনের সাথে কোন অক্সিলারি ভার্ব বসে সেটা যদি এখন আলোচনা করি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, বিদায় আমি এখানে সেটা আলোচনা করছি না। আপনারা যারা প্রয়োজন মনে করবেন আমি অনুরোধ করব আমার চ্যানেলে গিয়ে 40 নাম্বার, আমি আবার বলছি 40 নাম্বার ভিডিওটা দেখার জন্য। ভিডিওর কভার পেজে বা থাম্বনেইলের উপরে ভিডিও 40 এভাবে লেখা আছে। দ্বিতীয় ক্যাটাগরির অক্সিলারি ভার্ব পাচ্ছি আমরা ডিড, হ্যাড, মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব হলো ক্যান, কুড, মেই, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো। এই ডিড, হ্যাড এবং মডাল অক্সিলারি ভার্ব গুলো এখানে 10 রকমের যে পার্সন পাচ্ছি প্রত্যেকের সাথে বসে। অর্থাৎ এইসব পার্সনের সাথে কোনটার সাথে ডিড বসবে, হ্যাড বসবে, মডাল অক্সিলারি ভার্ব বসবে সেটা নিয়ে আমাদের টেনশন করতে হবে না। এখানে যত পার্সন আছে প্রত্যেকের সাথে এই অক্সিলারি ভার্ব গুলো বসবে। শুধু আমাদেরকে দেখতে হবে এই যে প্রথম ক্যাটাগরিতে অক্সিলারি ভার্ব লিখেছি সেগুলো এই পার্সনের মধ্যে কোনটা কার সাথে বসে। লিসনিং বোঝার দ্বিতীয় টিপটা আমরা একটু দেখে নিই। টিপ নাম্বার 2, এখানে বলা আছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ প্রকাশক ওয়ার্ডগুলো জানা। অর্থাৎ যেসব ওয়ার্ড দিয়ে অতীতকে প্রকাশ করে অথবা ভবিষ্যৎকে প্রকাশ করে অথবা বর্তমানকে প্রকাশ করে অথবা চলমান কোনো সময়কে প্রকাশ করে সেই ধরনের ওয়ার্ডগুলো আমাদের চিনতে হবে, জানতে হবে। এগুলো খুব বেশি না, আমি এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি টুডে, টুডে মানে আজ, ইয়েস্টারডে গতকাল, টুমরো আগামীকাল, লাস্ট নাইট গতকাল, এগো আগে, বিফোর আগে, নেক্সট পরে বা ভবিষ্যতে। এই ধরনের ওয়ার্ডগুলো আমরা যদি আগে থেকে শিখে নিতে পারি অথবা আগে থেকে জেনে নিতে পারি তাহলে যিনি কথা বলছেন বা যিনি ইংলিশে বলছেন তার কথা শুনে আমরা খুব সহজে বুঝে ফেলতে পারবো উনি কখনকার কথা বলতে চাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন। টিপ নাম্বার 3 তে বলা হচ্ছে নিচের লেটারগুলো শুদ্ধ উচ্চারণ জানা। এখানে কিছু লেটার লিখেছি আমি যেগুলোর শুদ্ধ উচ্চারণটা জানাটা আমাদের জন্য অনেক জরুরি, কারণ এগুলো যদি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি তাহলে আমাদের ওয়ার্ডের উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে, সেন্টেন্সের উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে। একইভাবে অন্যের কথা শুনে আমরা খুব সহজে বুঝতে পারবো, কারণ যারা রেগুলার ইংলিশে কথা বলেন কিংবা যারা নেটিভ স্পিকার তারা অবশ্যই এই লেটারগুলো শুদ্ধভাবে উচ্চারণ করেন। তাদের উচ্চারণটা বা কথাটা যদি আমরা শুনে বুঝতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এগুলো শুদ্ধ উচ্চারণটা জানতে হবে। যে লেটারগুলোর উচ্চারণ জানা আমাদের বেশি জরুরি সেগুলো আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। এটা 2 রকম উচ্চারণ হবে, এই অথবা আ। 2 নম্বরে সি, সিএইচ, কে, সিকে, কিউ এই 5টার উচ্চারণ খ এর মতো হবে। বাংলাতে আমরা খ যেভাবে উচ্চারণ করি সেরকম উচ্চারণ করতে হবে। সি এস এটার উচ্চারণ স, স এর মতো উচ্চারণ হবে। যেমন
সিস্টেম, এস দিয়ে সিস্টেম, সং, সিং এরকম, সি দিয়ে সিটি, সেন্টার। সি এর উচ্চারণ কখনো কখনো স এর মতো হয়, কখনো কখনো খ এর মতো হয়। এই সংক্রান্ত একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবেন, ভিডিও নাম্বার 33 নম্বর ভিডিওটা যদি দেখেন তাহলে এই সংক্রান্ত বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর আমরা পাচ্ছি জি, জে, জয়ের মতো চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, জয়ের মতো উচ্চারণ করতে হয়। তারপরে পাচ্ছি 5 নম্বরে জেড এবং এক্স, এদের উচ্চারণ জয়ের মতো না, চাপ দিয়ে না, এদের উচ্চারণ হবে হালকা করে জ, জয়ের মতো। এখানে বলে রাখতে হয় কোন ওয়ার্ডের শুরুতেই যদি এক্স থাকে তখন তার উচ্চারণ ঝয়ের মতো হবে, এক্স যদি ওয়ার্ডের মধ্যে কিংবা শেষে থাকে তখন উচ্চারণটা এক্স এর মতো হবে। পি এর উচ্চারণ ফি, ফ এর মতো করে চাপ দিতে হবে এবং একটু ধাক্কা দিতে হবে। এখানে আমি ফ এর নিচে বফলা দিয়েছি যেন আমরা বুঝতে পারি এখানে একটা চাপ দিতে হবে। পি এর উচ্চারণ ফি, ফি। 7 নম্বর আমরা পাচ্ছি টি, টি এর উচ্চারণ ট এর মতো না হয়ে এটার উচ্চারণ হবে ঠ এর মতো এবং একটা ধাক্কা লাগবে, ঠ, ঠ এরকম করে উচ্চারণ হবে। টেবল, ট্যান, টিচিং, ট্যান্স এরকম। 8 নম্বর আমরা দেখতে পাচ্ছি আর এর উচ্চারণ, এটা খুব ইম্পর্টেন্ট। আর এর উচ্চারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে, আমি এখানে জাস্ট 3টা পয়েন্ট বলে রাখি যেগুলো খুব ইম্পর্টেন্ট, যে 3টা জানলে যথেষ্ট হয়ে যাবে। আর যখন কোনো একটা ওয়ার্ডের শুরুতে বসবে তখন তার উচ্চারণ হবে আর, আর। এটা যদি আমরা মুখের উপরে তালু চিন্তা করি, এটাকে যদি জিহ্বা চিন্তা করি, এই জিহ্বাটা তালুর কাছাকাছি যাবে কিন্তু তালুতে লাগবে না, আর, আর, আর। অর্থাৎ ওয়ার্ডের শুরুতে যদি আর বসে তখন আর এর উচ্চারণ আর, র এরকম হবে না, রফলার মতো হবে না। আমরা বাংলা ভাষাভাষীরা যেভাবে উচ্চারণ করি সেটা হবে না, করতে হবে আর, আর। রেড, রান, র্যাট, রিং এইরকম। 2 নম্বর হলো আর যখন কোনো কনসোনেন্টের পরপর বসে তখন আর এর উচ্চারণটা রফলার মতো হয়, তখন এরকম করে উচ্চারণ করা যাবে, যেমন ফ্রি, ড্রিম, ক্রিকেট ইত্যাদি। 3 নম্বর হলো আর যখন ওয়ার্ডের মাঝে অথবা শেষে বসে তখন সেই আর এর আগে যদি কোনো ভাওয়েল থাকে তখন আর এর উচ্চারণ হবে না, তখন আর এর উচ্চারণ বাদ যাবে অথবা উজ্জ্ব থাকবে, যেমন পিকচার, ওভা, অফা ইত্যাদি। তাহলে আমাদের 3 নম্বর টিপটা হলো এইসব লেটারের শুদ্ধ উচ্চারণটা জানার চেষ্টা করা কিংবা শেখার চেষ্টা করা। 4 নম্বর টিপে বলা আছে আওয়াজ করে নিজে নিজে ইংলিশ বই, লেখা, ম্যাগাজিন, পেপার পড়া। অর্থাৎ যে কোনো ইংলিশ লেখা আপনাকে পড়তে হবে এবং সেটা আওয়াজ করে পড়তে হবে। সেই লেখাটা হতে পারে কোনো ইংলিশ বই, কোনো ম্যাগাজিন, কোনো পেপার, যেটা হোক না কেন আপনাকে পড়তে হবে এবং আওয়াজ করে পড়তে হবে। আওয়াজটা এমন হতে হবে যেন আপনি নিজের কানে ঠিক মতো নিজের কথাটা শুনতে পান। পড়ার সময় উচ্চারণ শুদ্ধ করা, আপনি যখন পড়বেন তখন উচ্চারণটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন, কেননা অন্যজনের ইংলিশ শুনে যদি বুঝতে চান অবশ্যই আপনাকে শুদ্ধ ইংলিশটা শিখতে হবে, কারণ যিনি ইংলিশটা বলবেন তিনি নিশ্চয়ই শুদ্ধ করে বলবেন। আর নেটিভ স্পিকার হলে অবশ্যই তো শুদ্ধ করে বলবেন। আপনি যদি শুদ্ধ করে শুদ্ধ উচ্চারণে না চেষ্টা করেন তাহলে নেটিভ স্পিকারের ইংলিশ আপনি শুনে কখনো বুঝতে পারবেন না। তারপর আছে শুনে বোঝার চেষ্টা করা, এটাও খুব ইম্পর্টেন্ট। আপনি যাই পড়ছেন সেটা আপনাকে শুনতে হবে এবং শুনে বোঝার চেষ্টা করতে হবে। আপনি যদি নিজের কথা নিজে শুনে বুঝতে না পারেন অন্যের কথা শুনে বুঝতে পারবেন না, এটা অনেক কঠিন একটা কাজ। এই কারণে আগে নিজের কথা নিজে শুনে বুঝতে হবে, সেই জন্য শুদ্ধ উচ্চারণটা খুব ইম্পর্টেন্ট, আওয়াজ করে পড়াটা খুব ইম্পর্টেন্ট। কেননা আপনি যখন আওয়াজ করে পড়বেন আপনি শুনতে পাবেন তখন আপনার ওয়ার্ডগুলো বা সেন্টেন্সগুলো শুদ্ধ হচ্ছে নাকি ভুল হচ্ছে, উচ্চারণ ঠিক আছে নাকি ঠিক নেই, যথাযথ আছে নাকি যথাযথ নেই, সেটা আপনি খুব সহজে ধরে ফেলতে পারবেন। যদি ভুল হয় তাহলে আপনি আবার শুদ্ধ করে পড়তে পারবেন। এরকম যখন আপনি করতে থাকবেন একসময় এই ওয়ার্ডগুলো শুদ্ধ উচ্চারণের সাথে আপনি পরিচিত হয়ে যাবেন, তখন অন্যের ইংলিশ কথা শুনে কিংবা নেটিভ স্পিকারদের ইংলিশ কথা শুনে তাদের কথাটা শুনে বুঝে ফেলতে পারবেন এবং আপনার লিসনিং স্কিলটা অনেক বেড়ে যাবে। টিপ নাম্বার 5 এ আছে প্রতিদিন যা দেখবেন ও শুনবেন। প্রতিদিন আপনাকে দেখতে হবে ইংলিশ পডকাস্ট। ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি ইংলিশ পডকাস্ট অথবা শুধু পডকাস্ট লিখে সার্চ দিলেই অনেকগুলো পডকাস্ট চলে আসবে, যেখানে মিনিমাম দুইজন মানুষ, ম্যাক্সিমাম 3 জন 4 জন 5 জন 7 জন হতে পারে, 2 জন মানুষের কথোপকথন আপনি শুনতে পাবেন। আপনার লিসনিং স্কিল ডেভেলপ করার জন্য ইংলিশ পডকাস্ট খুব ইম্পর্টেন্ট। এই ইংলিশ পডকাস্ট গুলোতে অনেক সময় সাবটাইটেল থাকে, আপনি শুনবেন এবং সাবটাইটেলগুলো দেখবেন, পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন ওনারা কি বলছেন। অনেক সময় ওনারা একই ওয়ার্ড একাধিকবার বলেন, একই সেন্টেন্স একাধিকবার বলেন, যেন তারা কি বলতে চাচ্ছেন এবং তাদের প্রনাউন্সিয়েশনটা কেমন হচ্ছে সেটা লিসনাররা খুব সহজে ধরতে পারেন।
ডেইলি কয়েকটা ইংলিশ পডকাস্ট শুনলে আপনার লিসনিং স্কিলটা অনেক ডেভেলপ হয়ে যাবে। তারপর দেখতে পারেন শিশুতোষ ইংলিশ কার্টুন, যেমন পেপা পিগ আমি উদাহরণ হিসেবে বলতে পারি। এই কার্টুনগুলো যদি দেখেন আপনার লিসনিং স্কিল অনেক ডেভেলপ হবে ইনশাআল্লাহ। বিবিসি, সিএনএন ইত্যাদির ইংলিশ নিউজ দেখা, বিবিসি, সিএনএন এই চ্যানেলগুলোর ইংলিশ নিউজগুলো যদি আপনি প্রতিদিন দেখেন এবং শুনেন তাহলে আপনার লিসনিং স্কিল অনেক ডেভেলপ হবে। তারপর আছে শ্যাডোইং, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি শ্যাডো প্র্যাকটিস অথবা শ্যাডোইং লিখে যদি ইউটিউবে সার্চ দেন তাহলে অনেকগুলো শ্যাডো প্র্যাকটিসের বা শ্যাডোইং এর চ্যানেল আসবে, আপনি এগুলো দেখতে পারেন। এই শ্যাডো প্র্যাকটিসের প্রসেসটা যদি দেখেন এবং তাদের সাথে যদি শ্যাডোইং করেন আপনার লিসনিং এবং স্পিকিং অনেক ডেভেলপ হবে। 5 নাম্বার টিপে একটা নিষেধাজ্ঞা আছে, অনেকে এটা করতে বলেন কিন্তু আমি এটার টোটালি বিপক্ষে। সেটা হলো ইংলিশ মুভি দেখা এবং ইংলিশ সং শোনা। প্রাথমিকভাবে বা প্রথম দিকে যদি আপনি আপনার লিসনিং স্কিলটা ডেভেলপ করতে চান, সেই সময় যদি এই দুটো কাজ করেন তাহলে আপনার লিসনিং স্কিল তো ডেভেলপ হবেই না, উল্টো ধ্বংস হয়ে যেতে পারে। আপনি যদি লিসনিং স্কিলটা আয়ত্তে আনতে পারেন তখন দেখুন অসুবিধা নেই, কিন্তু প্রাথমিকভাবে এটা করা একেবারে ভুল হবে। এটা দুই একটা কারণ আমি বলি। তার একটা বড় কারণ হচ্ছে আপনি যেই ইংলিশ মুভিটা দেখবেন কিংবা যেই ইংলিশ সংটা শুনবেন সেখানকার ইংলিশটা কি ব্রিটিশ ইংলিশ নাকি আমেরিকান ইংলিশ নাকি অস্ট্রেলিয়ান ইংলিশ নাকি নিউজিল্যান্ডের ইংলিশ সেটা আপনি হয়তো জানেন না। এই এক একটা দেশের এক এক রকম অ্যাকসেন্ট আছে, এক এক রকম প্রনাউন্সিয়েশন আছে। শুরুতে 4-5টা দেশের ইংলিশ অ্যাকসেন্ট যদি আপনি শুনতে চান বা শিখতে চান তাহলে আপনি মিসগাইডেড হয়ে যেতে পারেন। দ্বিতীয় কারণ হলো ইংলিশ মুভি কিংবা ইংলিশ সঙ্গে সাধারণত শর্ট ফর্মে ইংলিশ বেশি বলা হয় এবং কন্ট্রাক্টেড ফর্মে বলা হয়। আপনি যদি শুরুতে ইংলিশ শর্ট ফর্ম এবং কন্ট্রাক্টেড ফর্ম শুনেন তাহলে আপনি ইংলিশ ধরতে পারবেন না, বুঝতে পারবেন না। 3 নম্বর কারণ হলো একটা কথাকে একটা মুভিতে কিংবা একটা সঙ্গে একাধিক রকম করে বলেন বা এক এক রকম করে বলেন। যেমন গুড নাইট, আপনি হয়তো এটা শিখছেন কিন্তু মুভিতে দেখবেন একজনে বলছেন গুড নাইট, আরেক জায়গায় হয়তো অন্যজনে বলছেন সুইট ড্রিম। একই কথাকে অন্যজনে আরেক জায়গায় হয়তো বলছেন টাইট স্লিপ। এই তিনটা বিষয় যে এক সেটা যদি বুঝতে না পারেন আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। এই কারণে আপনার প্র্যাকটিসের প্রথম 15 থেকে 30 দিনের মধ্যে কোনো ইংলিশ মুভি না দেখা এবং কোনো ইংলিশ সং না শোনাটাই বেটার। এই 5টি টিপের পাশাপাশি আরো 3টি কাজ আপনার করা দরকার। সেগুলো হচ্ছে ভার্বের বিভিন্ন ফর্ম জানার চেষ্টা করা, শেখার চেষ্টা করা। 2 নম্বর হলো প্রিপোজিশনের ব্যবহার জানা। 3 নম্বর হলো ভোকাবুলারি অথবা শব্দ ভান্ডার এনরিচ করা বা অনেক শব্দ শেখার চেষ্টা করা। আমার দৃঢ় বিশ্বাস আপনার লিসনিং স্কিল অনেক বেশি ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। আপনার জন্য শুভকামনা থাকলো। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।